হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল আবগারি পুলিশের পরীক্ষার জন্য ইংরেজি প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে থার্ড মক টেস্ট। আশা করি এই যে 20টা প্রশ্ন প্রত্যেকটা মক টেস্টে থাকছে, তোমরা সেই প্রশ্নগুলো সলভ করছো, সেখান থেকে তোমরা বোঝার চেষ্টা করছো কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হয়, কীরকম ডিফিকাল্টি লেভেলে কোয়েশ্চেনগুলো আসে, এবং অবশ্যই কি করে তোমরা এলিমিনেশন প্রসেস ফলো করে প্রত্যেকটা কোয়েশ্চেনের যে 4টে অপশান থাকে সেই অপশানগুলোকে তোমরা খুব সহজেই এলিমিনেট করে সঠিক অপশানটা বেছে নিতে পারবে। আর কোন কোন এরিয়া থেকে প্রশ্ন আসছে, কীরকম এরিয়াগুলোতে তোমাদের বেশি ফোকাস করতে হবে গ্রামারের ইংলিশে, সেই জিনিসগুলো কিন্তু তোমরা এই মক টেস্ট সিরিজ থেকে ডেফিনেটলি আইডিয়া পাবে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, being a holiday we went out for a picnic, no error। এখানে দেখো কোয়েশ্চেনে 4টে পার্ট আছে, 1 2 3 4। তোমায় বলতে হবে কোন পার্টে ভুল আছে, এরার কারেকশন কোন পার্টে রয়েছে, এরার। সো বিং আ হলিডে, একটা হলিডে হওয়ার জন্য, উই ওয়েন্ট আউট, আমরা বেরিয়ে গেছিলাম ফর আ পিকনিক, পিকনিকের জন্য। দেখো বিং আ হলিডে, এখানে দেখো বিং তারপরে কোনো একটা হলিডে, একটা হলিডে হওয়ার জন্য উই ওয়েন্ট আউট ফর আ পিকনিক। এখন আমরা যে পিকনিকে গেছিলাম, আমরা কোনো পার্টিকুলার ডেতে গেছিলাম, যে ডেটা হলিডে ছিল, তাই তো? মানে একটা হলিডে ছিল কোনো একটা পার্টিকুলার দিন, এবং সেই জন্য আমরা কিন্তু পিকনিকে বেরিয়েছিলাম। কিন্তু বিং আ হলিডে, হলিডে হওয়ার জন্য, দেখো এখানে কিন্তু একটা সাবজেক্ট মিসিং আছে। তোমাকে যদি এখানে তুমি যে একটা সাবজেক্ট নিয়ে আসো, ইট, বিং আ হলিডে উই ওয়েন্ট আউট, সেই দিনটা হলিডে হওয়ার জন্য আমরা বাইরে গেছিলাম পিকনিকে, তাহলে কিন্তু এই সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে, না হলে কিন্তু একটা সাবজেক্ট ল্যাক করছে। সো ইট বিং আ হলিডে এরকমভাবে তোমরা বলতে পারো। সেই জন্য তুমি বলবে পার্ট এ তে ভুল আছে, কারণ সেখানে একটা সাবজেক্ট বা ইট হওয়ার কথা ছিল। কোয়েশ্চেন নাম্বার 2, he laughed dash on her as she fell off the tree, no error। 4টে পার্ট, কোন পার্টে এরর আছে তোমায় বলতে হবে। he laughed, সে হেসেছিল, on her, তার উপরে, মানে মেয়েটির ওপরে, মেয়েটিকে দেখে, as she fell off the tree, যেহেতু মেয়েটি গাছ থেকে পড়ে গেছিল। দেখো fell off মানে গাছ থেকে পড়ে যাওয়া, এইখানে কিন্তু ফ্রেজাল ভার্বটা একদম সঠিক ব্যবহার করা হয়েছে, এখানে কোথাও ভুল নেই। হি লাভড, সে হেসেছিল, এখানেও কোথাও ভুল নেই। ভুল আছে লাফটের পরে, দেখো প্রেপোজিশন অন বসানো হয়েছে। ইউজুয়ালি কিন্তু লাফটের পরে আমরা অ্যাট বসাবো, কাউকে দেখে হাসছো, সো লাফড অ্যাট সামবাডি। এখানে এই পার্ট 2তে ভুল আছে, কারণ প্রেপোজিশন অন না হয়ে সেখানে অ্যাট বসবে। কোয়েশ্চেন নাম্বার 3, মাই ব্রাদার ইন লজ হু লিভ ইন মুম্বাই হ্যাভ কাম টু স্টে উইথ আস, নো এরার। 4টে পার্ট, কোন পার্টে ভুল তোমায় বলতে হবে। বলছে মাই ব্রাদার ইন ল, ঠিক আছে, ইন লজ হু লিভ ইন মুম্বাই, যে কিনা মুম্বাইতে থাকে, হ্যাভ কাম টু স্টে উইথ আস। এখানে দেখো ব্রাদার ইন লজ, এখানে দেখো প্লুরাল করা হয়েছে, ব্রাদার ইন লকে প্লুরাল করা হয়েছে, এবং তারপরে দেখতে পাচ্ছি হু লিভ ইন মুম্বাই, যে কিনা মুম্বাইতে থাকে। কিন্তু এখানে হুয়ের পরে, যেহেতু এটা প্লুরাল, তাই হুয়ের পরে দেখো লিভ আছে, অবশ্যই এটা প্লুরাল ভার্ব, লিভ আছে, তার মানে এখানে কিন্তু ভার্বটা ঠিক আছে। তারপরে বলছি হ্যাভ, অবশ্যই যেহেতু প্লুরাল সাবজেক্ট সেহেতু এখানে হ্যাভ বসানো হয়েছে, এটাও কিন্তু ঠিক আছে। তাহলে ভুল কোথায়? ভুলটা কিন্তু মাই ব্রাদার ইন লজ এই পার্টে রয়েছে, কারণ যখন তুমি এই রকম কম্পাউন্ড নাউনগুলোকে প্লুরাল করছো, তখন তোমায় দেখতে হয় যে কোন শব্দটা বেশি ইম্পর্টেন্ট। এখানে ব্রাদার ইন লজে ব্রাদার ইম্পর্টেন্ট, সেই জন্য যে পার্টটা ইম্পর্টেন্ট, যে শব্দটা ইম্পর্টেন্ট, তার সাথে তুমি কিন্তু প্লুরাল করবে এস বা ইয়েস বসিয়ে। তুমি কিন্তু ইনলজের সাথে এস বসাতে পারো না, তখন তোমায় ব্রাদারের উপরে ফোকাস করতে হবে। সেই জন্য ব্রাদার্স ইন ল হবে, মাদার্স ইন ল হবে, ফাদার্স ইন ল হবে যখন প্লুরাল করছো। কিন্তু যখন ধরো ব্রাদার বা ফাদার বা মাদার বা সিস্টার নেই, শুধু ইন ল আছে, তখন কিন্তু তুমি ইন এবং প্লুরাল করার সময় ইন ল এর সাথে কিন্তু এস বসাবে, সো ইন লজ বলতে পারো তখন কিন্তু ইনলজ বলবে। কিন্তু যদি এই ইনলজের আগে ব্রাদার বা মাদার বা সিস্টার এরকম থাকে, তখন কিন্তু সেই শব্দটাতে তুমি এস বসিয়ে প্লুরাল করবে, এস বা ইয়েস বসিয়ে প্লুরাল হবে, তখন কিন্তু ইনলজে ইনলের লয়ের পরে কিন্তু এস বসবে না। সো টু বি ভেরি কেয়ারফুল, যখনই এরকম আমরা কম্পাউন্ড নাউনের
প্লুরাল করব তখন তোমায় দেখতে হবে কোন শব্দটার উপরে বেশি জোর দেওয়া হচ্ছে, সেই শব্দটাকেই প্লুরাল করা হবে। তাই ভুল আছে পার্ট এতে, ওকে, পার্ট 1-এ ভুল আছে। কোয়েশ্চেন নাম্বার 4, হি ফাইন্ডস ফল্ট অ্যাট এভরিথিং আই ডু। সে খুঁজে পায় ফল্ট, ভুল খুঁজে পায় আমি যা কিছু করি তাতে, আমি যা কিছু করি তাতেই সে কিন্তু ভুল খুঁজে পায়। এখানে বলছে নো এরার, অ্যাট এভরিথিংয়ে ভুল আছে না আই ডুতে ভুল আছে না হি ফাইন্ডস ফল্টে ভুল আছে। দেখো হি ফাইন্ডস ফল্ট, এটা তো সাবজেক্ট হি, তারপরে ফাইন্ডস, তারপরে ফল্ট আছে, এখানে কোথাও ভুল নেই। তারপর বলছে অ্যাট এভরিথিং আই ডু, আমি যা করি, এখানেও কোথাও ভুল নেই। বলছে অ্যাট এভরিথিং, এই দেখো এই যে অ্যাট, এই প্রেপোজিশনগুলো কিন্তু খুব সাংঘাতিক, এখানে কিন্তু ভুলটা লুকিয়ে থাকে। এখানে হি ফাইন্ডস ফল্ট অ্যাট হবে না, এই প্রেপোজিশনের বদলে তুমি এখানে উইথ বসাতে পারো, হি ফাইন্ডস ফল্ট উইথ এভরিথিং আই ডু, কিংবা ইন এভরিথিং আই ডু, এটাও বলতে পারো, হি ফাইন্ডস ফল্ট উইথ এভরিথিং আই ডু কিংবা হি ফাইন্ডস ফল্ট ইন এভরিথিং আই ডু। সুতরাং অপশন বি হবে সঠিক, কারণ এখানে এই অ্যাট প্রিপোজিশনটাই ভুল দেওয়া রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 5, the management committee was divided in their opinion, no error, ভীষণ ইম্পর্টেন্ট এই এক্সাম্পলটা। বলছে দ্য ম্যানেজমেন্ট কমিটি ওয়াজ ডিভাইডেড, ম্যানেজমেন্ট কমিটিটা ডিভাইডেড হয়ে গেছিল ইন দেয়ার ওপিনিয়ন, তাদের যে মতামত বা বক্তব্য সেখানে। এখন দেখো এখানে ভুলটা কোথায় আছে, ভুলটা তোমরা তো বলতে পারো এখানে কমিটি, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এখানে ওয়াজ আছে, একদম ঠিক আছে, কোথাও ভুল নেই। দেখো যখন কমিটি, অবশ্যই এটা সিঙ্গুলার এন্টিটি হবে যখন কমিটি সবাই মিলে একটা সিদ্ধান্ত নেবে, যখন কমিটি সবাই মিলে একটা সিদ্ধান্ত নেবে তখন কিন্তু কমিটি সিঙ্গুলার সাবজেক্ট হবে। মানে 10 জন লোক মিলে একটা কমিটি তৈরি করেছে, তো 10 জন লোক মিলে তো একটাই কমিটি তৈরি করেছে, সুতরাং কমিটিটা সিঙ্গুলার হচ্ছে। কিন্তু যখন তুমি বলবে যে সেই কমিটিটা ডিভাইড হয়ে গেল, মানে কমিটিটা বিভক্ত হয়ে গেল নিজেদের ওপিনিয়নে, নিজেদের মতামতে, তখন কিন্তু কমিটিটা প্লুরাল সাবজেক্ট হয়ে যাচ্ছে। কারণ কমিটিটা যখন বিভিন্ন মতামতে ভাগ হয়ে গেল তখন কিন্তু কমিটিটা প্লুরাল হয়ে গেল, ডিভাইড হয়ে গেল অনেকগুলো মানে মেম্বারে। সেই জন্য যখন কমিটি দেখো ডিভাইডেড হয়ে যাচ্ছে তখন কিন্তু ওয়াজ হবে না, তখন ওয়্যার হবে, কারণ সেটা তখন প্লুরাল সাবজেক্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। কমিটি যখন সবাই মিলে বসে একটা ডিসিশন নিচ্ছে, সবাই একমত হয়ে, তখন সেটা সিঙ্গুলার সাবজেক্ট। কিন্তু সেই কমিটিটাই যখন কোনো একটা বিষয়ে মতামত দেওয়ার সময় সবাই ডিফারেন্ট মতামত দিচ্ছে, সবাই ডিভাইডেড হয়ে যাচ্ছে, তখন সেটাই কিন্তু প্লুরাল সাবজেক্ট হবে এবং তারপরে ওয়্যার বসবে। তাই আমরা দেখতে পাচ্ছি পার্ট 2-তে এরর আছে, তাই অপশন বি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 6, the most important aspect for life is to be humble। বলছে সব থেকে গুরুত্বপূর্ণ আসপেক্ট জীবনের জন্য হচ্ছে টু বি হাম্বল, প্রচণ্ডভাবে তোমাকে কি করতে হবে, ভদ্র হতে হবে, নম্র হতে হবে, ঠিক আছে। এই যে কথাটা আছে আসপেক্ট ফর, এখানে তোমায় বলতে হবে ভুল আছে না নো ইমপ্রুভমেন্ট হবে। দেখো আসপেক্ট ফরের জন্য তুমি এখানে অ্যাসেট অফ বলেছে, অ্যাসেট মানে কি, কোনো একটা সম্পত্তি বা কোনো একটা মূল্যবান বিষয়বস্তু। অ্যাসপেক্ট অফ একটা দিক, এক্সট্রাক্ট মানে কোনো কিছু থেকে টেনে বার করে নেওয়া হচ্ছে, কোনো কিছু থেকে কোনো কিছুকে উৎপন্ন করা হচ্ছে, নো ইমপ্রুভমেন্ট। দেখো মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ফর হয় না, অ্যাসপেক্ট অফ লাইফ হয়। জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে হাম্বল হওয়া। এই যে জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক, এই যে জীবনের বলছি, সো অফ লাইফ হবে, সো অ্যাসপেক্ট অফ হবে সঠিক অপশন। Question number 7, the train is running late time। The train is running late time মানে ট্রেনটা কিন্তু দেরি হয়ে গেছে, মানে ট্রেনটা দেরিতে দৌড়চ্ছে, মানে ট্রেনটা লেট করে আসছে। এখানে বলছে লেট টাইম, মানে তুমি বুঝতেই পারছো ট্রেনের যে নির্দিষ্ট সময় আছে, শিডিউল টাইম আছে, তার থেকে কিন্তু ট্রেনটা পিছিয়ে পড়েছে, তাই তো, মানে ট্রেনের শিডিউল টাইমের থেকে ট্রেনটা দেরি করে আসছে। এখানে লেটের বদলে কি বসাতে পারো, বলছে আফটার, বিহাইন্ড, অফ, নো ইমপ্রুভমেন্ট। যদি এখানে বলি দ্য ট্রেন ইজ রানিং আফটার টাইম, আফটার টাইম মানে কি হচ্ছে, মানে সময়ের পরে দৌড়চ্ছে, মানে সময় একটা মানুষ তার পরে পরে দৌড়চ্ছে, এটা বোঝায়। যদি বলি বিহাইন্ড টাইম মানে যে নির্দিষ্ট সময় রয়েছে তার পরে দৌড়চ্ছে, মানে সময়ের পরে ট্রেনটা আসছে, মানে দেরি করে ট্রেনটা আসছে।
অফ টাইম মানে বলতে পারো যে কেউ যখন কোনো কাজ করছে না তখন সেটাকে অফ টাইম বলা হচ্ছে, when someone is not working। কিন্তু এখানে লেট টাইম মানে বলতে পারো যে বিহাইন্ড টাইম, মানে যে সময়টাতে ট্রেনটা যাওয়ার কথা বা পৌঁছানোর কথা সেই সময়ের দেরি করে গেছে, সময়ের পরে গিয়ে পৌঁছচ্ছে, সো বিহাইন্ড টাইম। এখানে দুটো কথা হয়, একটা হচ্ছে বিহাইন্ড টাইম কিংবা আহেড অফ টাইম। আহেড অফ টাইম সময়ের আগে চলছে, আহেড অফ সময়ের আগে, আবার সময়ের পেছনে মানে বিহাইন্ড টাইম, ঠিক আছে, সময়ের পেছনে মানে লেট হয়ে গেছে ট্রেনটা। সো অপশন বি হবে সঠিক অপশন। Question number 8, I can always count on him in times of difficulty। এই যে কাউন্ট অন হিম, সরি এখানে আন্ডারলাইন করতে ভুলে গেছি, এইটাকে তুমি বলতে পারো যে ইমপ্রুভ করবে কি করবে না, কিংবা নো ইমপ্রুভমেন্ট হবে। সো আই ক্যান অলওয়েজ কাউন্ট অন হিম ইন টাইমস অফ ডিফিকাল্টি। যখন অসুবিধার মধ্যে বা কঠিন সময় বা প্রবলেমের মধ্যে পড়েছি তখন সবসময় আমি কি করতে পারি, কাউন্ট অন হিম, তার উপর ডিপেন্ড করতে পারি। কাউন্ট অন হিম মানে কারোর উপর ডিপেন্ড করা, ঠিক আছে। এখানে কাউন্ট অন হিমটা কিন্তু তুমি একদম ঠিক বসানো আছে, এটা কিন্তু ভুল নেই কোথাও। কাউন্ট হিম অন এটা হয় না, কাউন্ট অন হি হয় না, এটা অবজেক্ট থাকবে এখানে, সুতরাং অবজেক্টিভ প্রোনাউনে তুমি এখানে হিম বসাবে। কাউন্ট অ্যাট হিম হয় না, সুতরাং এটা হবে কাউন্ট অন হিম, তার উপর ডিপেন্ড করা। সো অপশন ডি হবে সঠিক, নো ইমপ্রুভমেন্ট। দ্য স্টর্ম ডিড মাচ ড্যামেজ। স্টর্ম কি করেছে, অনেক ক্ষতি করেছে। দ্য স্টর্ম ডিড মাচ ড্যামেজ, এটাকে বলা হয়েছে ভয়েস চেঞ্জ করতে। অপশনগুলো দেখো, মাচ ড্যামেজ ওয়াজ ডান বাই দি স্টর্ম, দ্য স্টর্ম ড্যামেজড মাচ, মাচ ড্যামেজ ডিড দ্য স্টর্ম ওয়াজ ড্যামেজড। এখানে দেখো দ্য স্টর্ম এটা হচ্ছে সাবজেক্ট, ডিড মাচ ড্যামেজ, এই ডিডটা হচ্ছে ভার্ব, ওকে, মাচ ড্যামেজটা হচ্ছে তোমার অবজেক্ট। ঝড় ক্ষতি করেছে অনেকটা, ঝড় করেছে ক্ষতি। এই যে মাচ ড্যামেজ এটা কিন্তু তোমার অবজেক্ট, তার মানে যখন আমরা প্যাসিভ ভয়েস করছি এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, তাহলে মাচ ড্যামেজ দিয়ে আমার সেন্টেন্সটা শুরু হবে। কিন্তু দেখতে পাচ্ছি অপশন বিতে দ্য স্টর্ম দিয়ে শুরু হচ্ছে, মানে এই সাবজেক্টটাকে আবার প্যাসিভে সাবজেক্ট করেছে, সুতরাং অপশন বি ভুল হয়ে গেল। অপশন ডিতেও দেখো একই রকম দ্য স্টর্ম দিয়ে শুরু করেছে, এখানেও কিন্তু ভুল হয়ে যাচ্ছে। মানে সাবজেক্ট তো স্টর্ম ছিল, যখন প্যাসিভ ভয়েস করবো তখন এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, তাহলে কখনই সেন্টেন্সে দ্য স্টর্ম দিয়ে শুরু হতে পারে না, তাহলে মাচ ড্যামেজ দিয়ে শুরু হবে। এবার মাচ ড্যামেজ তারপরে কি হবে, বি ভার্ব বসবে, ওয়াজ হবে এখানে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এই ডিড ভার্বের থার্ড ফর্ম ডু ডিড ডান বসলো, তারপরে বাই, তারপরে দ্য স্টর্ম। সুতরাং অপশন এ কিন্তু সঠিক আছে। অপশন সিতে দেখতে পাচ্ছি মাচ ড্যামেজ তারপরে ডিড করে দিয়েছে, এখানে কিন্তু ড্যামেজ যেহেতু এখানে সিঙ্গুলার সাবজেক্ট আছে তারপরে বি ভার্বটা ওয়াজ বসবে, সুতরাং এখানে কিন্তু ভুল আছে। সো অপশন নাম্বার এ হবে সঠিক অপশন। Question number 10, Shanti said Sita has a fine picture। শান্তি বলেছিল যে সীতার একটা ফাইন পিকচার আছে, খুব সুন্দর একটা ছবি আছে। এখানে দেখো বলছে যে অপশন বিতে বলছে শান্তি টোল্ড, শান্তি টোল্ড, টোল্ড তো এখানে হবে না, যদি এখানে সেইড টু থাকতো তাহলে সেটা টোল্ড হতো, তাই দেখো বি অপশনটা প্রথমেই ভুল হয়ে যাচ্ছে, ওকে। এরপরে অপশন এখানে দেখো এতে দেখো কি বলছে, শান্তি সেড, খুব ভালো কথা, তারপরে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে দ্যাট বসলো, সীতা, তারপরে হ্যাজ। দেখো হ্যাজটা তো এখানে ছিল, হ্যাজ প্রেজেন্ট টেন্সে ছিল, কিন্তু যখন বাইরে সেড আছে তখন যখন তুমি ইনডাইরেক্ট স্পিচ করছো তখন তো ভেতরে সেটা পাস্ট টেন্স হয়ে যাবে, কিন্তু এখানে হ্যাজটা হ্যাজই রেখেছে, এই হ্যাজের কিন্তু চেঞ্জ করেনি, টেন্স কিন্তু চেঞ্জ হয়নি, তার মানে অপশন এ ভুল হচ্ছে। অপশন ডিতে দেখো রয়েছে শান্তি সেড দ্যাট সীতা হ্যাভ, সীতার পরে তো কখনো হ্যাভ হবে না, কারণ সীতা সিঙ্গুলার সাবজেক্ট তারপরে হ্যাজ হয়, এবং সেখানে হ্যাজও হবে না, এটা পাস্ট টেন্স হওয়া উচিত ছিল, সুতরাং অপশন ডিও ভুল রয়েছে। অপশন সিতে দেখো শান্তি সেড দ্যাট সীতা হ্যাড, হ্যাজটার পাস্ট টেন্স হ্যাড বসেছে, তাহলে অপশন সি হচ্ছে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 11, দি মেকানিক ড্যাশ দি ভেহিকল সিন্স দ্য মর্নিং। দ্য মেকানিকটা ভেহিকলটাকে ঠিক করছে সিন্স দ্য মর্নিং, সকাল থেকে। দেখো সকাল থেকে বা অনেকটা সময় ধরে যখন কোনো কাজ চলছে তখন আমরা ইউজুয়ালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো অপশন সিতে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাজ বসছে, তারপরে বিন বসছে, কন্টিনিউয়াসের জন্য ভার্বের সাথে আইএনজি বসছে, রিপেয়ারিং, সো হ্যাজ বিন রিপেয়ারিং, অপশন সি হবে সঠিক। দেখো question number 12, Gandhiji will dash in history as one of the greatest men that ever lived। গান্ধীজি কিন্তু আমাদের ইতিহাসে সবসময়ের জন্যই কি হয়ে থাকবে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মেন, মানে
সব মানে এখনো পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, ইতিহাসে যাদের উল্লেখ আছে, তাদের মধ্যে মানে অনেক উন্নত মানে গ্রেটেস্ট মানুষদের মধ্যে একজন হয়ে থাকবে, মহান মানুষদের মধ্যে একজন হয়ে থাকবে গান্ধীজি। এখানে দেখো চারটে আমরা দেখতে পাচ্ছি ফ্রেজাল ভার্ব আছে, গো বাই, গো অন, গো ডাউন, গো থ্রু। দেখো গো থ্রু মানে হচ্ছে পরীক্ষা, এক্সামিন করা কোনো কিছু। গো অন মানে কোনো কিছু কন্টিনিউ করছে, চলছে। গো বাই মানে তুমি বলতে পারো যে কাউকে কোনো কিছুকে তুমি গাইড করছো, পথ দেখাচ্ছ, গাইড করছো। গো ডাউন মানে তুমি বলতে পারো যে কাউকে তুমি মনে রাখবে, কাউকে তুমি কারোর কীর্তির কথা তুমি রেকর্ড করে রাখবে, বা কাউকে তুমি রিমেম্বার করবে, মনে করে রাখবে। সুতরাং আমি বলতে পারি গো ডাউনটা সঠিক অপশন হবে, যে গান্ধীজি উইল গো ডাউন ইন হিস্ট্রি। গান্ধীজি কিন্তু ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, ঠিক আছে। সো গো ডাউনটা হবে সঠিক অপশন। এরপরে কোয়েশ্চেন নাম্বার 13 বলছে সিনোনিম অফ গালিবিলিটি। গালিবিলিটির সিনোনিম কি হবে? গালিবিলিটি মানে হচ্ছে কাউকে খুব সহজে যখন তুমি বোকা বানাতে পারছো, গালিবল, খুব সহজেই বোকা বনো যায় কেউ, কাউকে তুমি ঠকাতে পারো খুব সহজেই, তখন তাকে আমরা গালিবল বলতে পারি। সো গালিবিলিটি এই শব্দটা সিনোনিম কি? বলছে শ্রুডনেস। শ্রুডনেস মানে প্রচণ্ড ধূর্ততা। সিম্পলিসিটি খুব সরলতা। অ্যাভিডিটি। অ্যাভিডিটি মানে হচ্ছে প্রচণ্ড কিন ইন্টারেস্ট আছে কোনো কিছুতে। যেমন আমরা বলি অ্যাভিড রিডার, মানে প্রচণ্ডভাবে পড়াশোনা করে, প্রচণ্ডভাবে পড়তে ভালোবাসে, পড়াশোনার প্রতি তার খুব ইন্টারেস্ট রয়েছে। গ্র্যাভিটি তো আমরা জানি খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু, খুব সিরিয়াসনেস বা মাধ্যাকর্ষণ যে বলটা রয়েছে, গ্র্যাভিটি। এখানে গালিবল মানে তুমি বলতে পারো সিম্পলিসিটি। যদি কেউ কোনো খুব সিম্পল হয় তখন তাকে কিন্তু বোকা বানানোটা খুব সহজ হয়। সো গালিবিলিটি মানে সিম্পলিসিটি, এটা তুমি সিনোনিম হিসাবে ধরতে পারো। সো অপশন নাম্বার বি হবে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 14, অ্যান্টোনিম অফ এনশিয়েন্ট। এনশিয়েন্ট এর অ্যান্টোনিম কি? বিপরীত শব্দ। এনশিয়েন্ট মানে হচ্ছে প্রচণ্ডভাবে পুরনো, মানে অনেক পুরনো, এনশিয়েন্ট। বলছে ফর্মার আগেকার, অবসোলিট মানে পুরো যে বিলুপ্ত হয়ে গেছে, অবসোলিট। মডার্ন একদম আধুনিক। হিস্টোরিক্যাল ঐতিহাসিক। দেখো এনশিয়েন্ট মানে যদি পুরনো যুগ হয়, মডার্ন মানে কি? সেটা হবে একদম আধুনিক বা নতুন যুগ। সো অপশন সি হবে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 15, ইডিয়াম দেওয়া হয়েছে স্পিক অ্যান্ড স্প্যান। স্পিক অ্যান্ড স্প্যান মানে কি? শর্ট অ্যান্ড সুইট, লং অ্যান্ড হেলথি, ক্লিন অ্যান্ড টাইডি, ডে অ্যান্ড নাইট। সঠিক অপশন সি, ক্লিন অ্যান্ড টাইডি। যখন কোনো কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন তখন আমরা তাকে বলে থাকি স্পিক অ্যান্ড স্প্যান, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 16, দি অ্যাক্ট অফ স্পিকিং অ্যাবাউট ওয়ানস থটস ওয়েন ওয়ান ইজ অ্যালোন। যখন কেউ একা একা থাকে তখন নিজের কথাটা নিজেই বলছে, মানে একা একা কথা বলছে, নিজের সাথে নিজে কথা বলছে, তাকে কি বলে? বলছে সাইলেন্স, মনোলগ, ডায়ালগ, সলিলোকি। দেখো সাইলেন্স মানে হচ্ছে চুপচাপ, নিস্তব্ধতা। মনোলগ মানে একা একা কথা বলা। ডায়ালগ মানে দুজন কথা বলা, ডাই মানে দুজন, সো ডায়ালগ মানে দুজন কথা বলছে। আর সলিলোকি, দেখো যখন কেউ একা একা নিজের মনে মনে কথা বলছে তখন তুমি তাকে সলিলোকি বলতে পারো, সলিলোকি বলতে পারো। দেখো সলিলোকির মধ্যেই কিন্তু সল মানে তুমি বলতে পারো যে একা একা, আর লোকি মানে হচ্ছে কথা বলে, সো একা একা কথা বলে। আর সঠিক অপশন হবে সলিলোকি, ঠিক আছে। আর স্টেট অফ স্লিপলেসনেস এমন একটা অবস্থা যেখানে স্লিপলেসনেস মানে ঘুম আসছে না, স্লিপলেস মানে ঘুম আসে না, সেই অবস্থাটাকে কি বলা হয়? সেই অবস্থাটাকে বলা হয়ে থাকে ইনসমনিয়া। ইনসমনিয়া মানে কারোর যখন রাতে ঘুম আসে না তখন আমরা তাকে বলি সে ইনসমনিয়ায় ভুগছে। সো ইনসমনিয়া হচ্ছে যখন কারোর ঘুম আসে না। ইরিটেবল মানে প্রচণ্ড বিরক্তিকর। ইনসার্জেন্ট মানে কোথাও বিদ্রোহ হচ্ছে, ঠিক আছে, মারামারি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। ইম্পিউটেশন, ইম্পিউটেশন মানে বলতে পারো যে কারোর সম্পর্কে কেউ কোনো কিছু বাজে কাজ করেছে বা কোনো অপরাধ করেছে, তখন তার সম্পর্কে একটা চার্জ নিয়ে আসা হয়, তখন তাকে ইম্পিউটেশন বলা হয়ে থাকে। সো আ স্টেট অফ স্লিপলেসনেস হবে ইনসমনিয়া, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 18, আই এক্সপেক্ট টু রিটার্ন ড্যাশ মুম্বাই ড্যাশ মার্চ 15। আমি আশা করছি ফিরে আসবো ড্যাশ মুম্বাই এত তারিখে। দেখো তারিখের আগে তো তুমি এখানে অন ডেফিনেটলি বসাবে, ঠিক আছে। এখন অন দেখো শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি একটা অপশানই আছে, অপশান এতে, সুতরাং অপশান এ হবে সঠিক অপশান। তারিখের আগে আমরা এখানে অন বসাবো। আর আই এক্সপেক্ট টু রিটার্ন ফ্রম মুম্বাই, আমি আশা করছি মুম্বাই থেকে ফিরে আসবো 15 মার্চে। সো ফ্রম মুম্বাই অন 15 মার্চ হবে সঠিক অপশান। কোয়েশ্চেন নাম্বার 19, শি উইল শিওরলি পাস ইফ শি ড্যাশ হার্ডার। বলছে শি উইল শিওরলি পাস, সে অবশ্যই পাস করবে, ইফ শি যদি সে ড্যাশ হার্ডার মানে যদি সে খুব
কঠিনভাবে পড়াশোনা করে, তাই তো? এই সেন্টেন্সটা দেখো প্রেজেন্ট টেন্সে রয়েছে, সিম্পল মানে শি উইল শিওরলি পাস, এটা দেখো ফিউচার টেন্সে রয়েছে, ওকে, সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। এবার বলছি ইফ শি ড্যাশ হার্ডার, যদি সে ভালো করে পড়াশোনা করে, তুমি কিন্তু এটা প্রেজেন্ট টেন্সেই বলছো, ওকে। এবার দেখো হ্যাড স্টাডিড, মানে যদি সে পড়াশুনো মানে করেছিল, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে। স্টাডিড, এটা দেখো সিম্পল পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। স্টাডিজ, এটা দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে। ওয়াজ স্টাডিং, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, পড়াশোনা করছিল। সো শি উইল শিওরলি পাস, সে অবশ্যই পাস করবে যদি সে ঠিক করে পড়াশোনা করে। এই যে যদি সে ঠিক করে পড়াশোনা করে, এটা মানে কি, এটা তার একটা অভ্যেসের কথা বোঝায়, রেগুলার অ্যাক্টিভিটির কথা বোঝাচ্ছে। সেই জন্য তোমাকে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স বা স্টাডিজ বলতে হবে। শি উইল শিওরলি পাস ইফ শি স্টাডিজ হার্ডার, ওকে। এবং লাস্ট কোয়েশ্চেন, একটা ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, টিচার স্টুডেন্টদেরকে বলল, ওয়ার্ক হার্ড নাও ইফ ইউ উইশ টু হ্যাভ আ বেটার ফিউচার। টিচার স্টুডেন্টদেরকে বলল ওয়ার্ক হার্ড নাও, এখন কঠিন পরিশ্রম করো, যদি ইউ উইশ টু হ্যাভ আ বেটার ফিউচার, যদি তোমাদের ইচ্ছে থাকে যে ভবিষ্যৎটা ভালো করবে। এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্সে দেখতে পাচ্ছি অ্যাডভাইস দ্য স্টুডেন্টস করেছে। অবশ্যই টিচার যখন এরকম কথা বলছে তখন আমরা অ্যাডভাইসটি বলে থাকি, সুতরাং এইখানে কোথাও ভুল নেই প্রত্যেকটা সেন্টেন্সে। তারপরে বলছে টু ওয়ার্ক হার্ড, এখানেও দেখো প্রত্যেকটা সেন্টেন্সে টু ওয়ার্ক হার্ড আছে, সুতরাং এগুলোও কোনো ভুল নেই। তারপরে দেখো বলছে দেন নাও, এরকমটা আছে। তার মানে এই যে নাওটা আছে, এইখানে দেখো দেখতে পাচ্ছ যে সেন্টেন্সগুলো ডিফারেন্ট হয়ে যাচ্ছে, কোথাও দেন আছে, কোথাও নাও আছে। এখন যখন নাও থাকে, এই নাওটা আমরা ইনডাইরেক্ট স্পিচে যখন চেঞ্জ করি তখন কিন্তু সেটা দেন হয়ে যায়। সুতরাং এই নাও যে রয়েছে, যেখানে চেঞ্জ করা হয়নি, সেটা কিন্তু ভুল হয়ে গেল। তাহলে দেন এটা কিন্তু সঠিক হবে। এখন দেখতে পাচ্ছি দুটো অপশনে দেন আছে, তাহলে এত পর্যন্ত এই দুটো অপশন ঠিক আছে, এ আর সি। এরপরে দেখি কোথায় ভুল আছে। ইফ ইউ উইশ টু, তোমার যদি ইচ্ছে হয় ভালো ফিউচারের জন্য, ইফ ইউ উইশ টু, এখানে দেখো ইউটা মানে কাদের কথা বলছে, স্টুডেন্টদেরকে কথা বলছে, তাহলে ইউটার বদলে কি হবে, দে হবে, স্টুডেন্টদের বদলে দে হবে। এতেও দে আছে, সিতেও দে আছে, ওকে। তারপরে বলছে উইশড, এখানে দেখো পাস্ট টেন্স করেছে উইশের, কিন্তু সি অপশনে দেখো উইশটাকে উইশ রেখে দিয়েছে, এখানে কিন্তু পাস্ট টেন্স করেনি, তাহলে সি অপশনটা ভুল হয়ে গেল, কারণ এখানে কিন্তু পাস্ট টেন্স করা উচিত ছিল, উইশটাকে চেঞ্জ করে উইশড করা উচিত ছিল, তাই অপশন এ হবে সঠিক অপশন। সো দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস, টিচার স্টুডেন্টকে অ্যাডভাইস করলো টু ওয়ার্ক হার্ড, কঠিন পরিশ্রম করতে, দেন তখন, ইফ দে উইশড টু হ্যাভ আ বেটার ফিউচার, যদিও তাদের ইচ্ছে হয়েছে যে তারা ভবিষ্যতে একটা ভালো বেটার ফিউচার পাবে, তাহলে তাদেরকে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। সুতরাং এখানে উইশ এই ভার্বটাকে কিন্তু চেঞ্জ করতে হবে, টেন্স চেঞ্জ করে সিম্পল পাস্ট টেন্স করতে হবে। আই হোপ আজকে লেসন তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোথাও অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।